রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় 2 আসামি 3 দিনের রিমান্ডে, ক্যাম্পের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম আদালত চত্বরে বোমা হামলা মামলায় জেএমবি নেতা মিজানের মৃত্যুদণ্ড, আরেক জঙ্গি নেতার যাবজ্জীবন। ফিরতি টিকিট থাকার পরও প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ। সব দলের সঙ্গে আলোচনা করে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি, বললেন ওবায়দুল কাদের। সুষ্ঠু নির্বাচন দাবি ফখরুলের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টিকে গেলেন মমতা, ভবানীপুর আসন থেকে রেকর্ড গড়া জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণায় ব্যস্ত ভুয়া ডাক্তাররা, সার্বক্ষণিক নজরদারির তাগিদ। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় 2 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় গ্রেফতার আরও 2 রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালাম উখিয়া থানা পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ইলিয়াস নামে আরও একজনকে গ্রেফতার করেছে এপিবিএন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 11টার দিকে পুলিশের কড়া পাহারায় মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকতুল্লাহকে আদালতে নেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে 2 আসামিকে হাজির করা হয়। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। তদন্তের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। এ সময় নিজ অফিসে অস্ত্রধারীরা তার বুকে পরপর 5 রাউন্ড গুলি করে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও উখিয়া থানা পুলিশ পৃথকভাবে 4 জনকে গ্রেফতার করে। সমর ইসলাম, 21 টেলিভিশন। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কেউ কেউ অস্ত্র এনে ক্যাম্পের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। ক্যাম্পে আইন শৃঙ্খলার অবনতি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, 11 লাখ রোহিঙ্গাকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। এছাড়া দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের মারামারি আপনারা আগেও দেখেছেন। এই মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনারা দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছেন। ঘটনাটা আমাদের তদন্ত করে তার মূল কারণটা আমাদের বের করতে হবে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বোমা হামলা মামলায় পলাতক জেএমবির বোমা বিশেষজ্ঞ মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় জেএমবির আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে বিচারক আব্দুল খালিম এই রায় ঘোষণা করেন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। 2005 সালের 29 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ তল্লাশি চৌকির সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। এতে এক পুলিশ কনস্টেবল সহ 2 জন মারা যায়। আহত হয় 20 জনের বেশি পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ। আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 2006 সালের 18 মে 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
ওই বছরের 16 জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হলেও মামলা নিষ্পত্তিতে লেগে যায় 15 বছর। 32 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করল আদালত। জাবেদ ইকবালকে তার বয়স কনসিডার এবং সব কিছু বিবেচনা করে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 2 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আর মিজানকে 32 জনের সাক্ষী, সাবুত এবং সবগুলি বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আরও 3 জন ছিল, সেগুলি আগেও কার্যকরী হয়ে গেছে। মামলায় মিজানুর রহমান ওরফে বোমা মিজান, জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শায়ক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানিকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে আগেই 3 জনের ফাঁসি হওয়ায় মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। বাংলাদেশব্যাপী আদালতকে আনস্টেবল করা, আদালতের বিচারক যারা ছিলেন তাদেরকে হত্যা করা, একই সাথে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যারা পুলিশ বাহিনী তাদেরকে হত্যা করা, এটা একটা প্রি প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। পুরো দেশটাকে অস্থিতিশীল করা তাদের ইচ্ছা ছিল এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানাও তাদের পরিকল্পনা ছিল। দণ্ডিত 2 আসামির মধ্যে জাবেদ ইকবালের 30টির বেশি মামলায় 400 বছরের বেশি সাজা হয়েছে। আর বোমা মিজানকে 2014 সালের 13 ফেব্রুয়ারি আদালতে হাজির করার সময় ময়মনসিংহের 30 সালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেয় জঙ্গিরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। রিটার্ন টিকিট নিয়ে আসার পরও প্রবাসীদের কাছ থেকে 50 থেকে 60 হাজার টাকা আদায় করছে অ্যারাবিয়া এয়ারলাইন্স। রাজধানী কারওয়ান বাজারে কোম্পানির এজেন্ট অফিসে এ নিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তবে কর্তৃপক্ষ বলছে বর্তমানে টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় আগের দামে টিকিট দিতে পারছেন না তারা। বাকিটা জানাচ্ছেন রিয়াদ সুমন। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের বিক্ষোভ। প্রবাসীদের অভিযোগ, রিটার্ন টিকিট নিয়ে আসার পরও নতুন করে টিকিটের জন্য 50 থেকে 60 হাজার টাকা দাবি করছে এয়ার আরাবিয়া। আমরা যখন রিটার্ন টিকিটগুলো এখানে নিয়ে আসতেছি, ওরা কি বলতেছে যে আপনাদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, আপনারা রিইস্যু করতে হলে আপনাদের 60,000 70,000 টাকা লাগতেছে। আমাদের বেসালারি হলো 1000 দিরহাম, এই 60 টাকাতে আমাদের জোগাতে আমাদের 6 মাস কাজ করতে হবে। ভুক্তভোগীরা জানান, গেল 4-5 মাস ধরে দুবাই যাওয়ার অনুমতি না থাকায় অনেকেরই টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে। আর এই সুযোগে নতুন টিকিট নবায়নের জন্য বাড়তি টাকা দাবি করছে প্রতিষ্ঠানটি। ইমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশের 1500 থেকে 2000 টাকা ফিস নিয়ে রিটার্ন টিকিট ওকে করে দিচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ায় আগের দামে টিকিট দেওয়া যাচ্ছে না। এখন রানিং যে ভাড়াটা সিস্টেমে দেখাচ্ছে, ওই ভাড়ার সাথে ওনাদের যে অ্যামাউন্টটা জমা আছে, ওইটা যেই মাঝখানে ডিফারেন্সটা, ওইটা পেমেন্ট করে ওনাদেরকে নতুন টিকিটটা করতে হচ্ছে। তবে প্রবাসীদের দাবি, অন্য এয়ারলাইন্সগুলো সামান্য কিছু টাকা নিয়ে নতুন টিকিট ইস্যু করছে। ইত্তেহাদ এমারাত, ওইটা ইউএর বিমান, দুবাইয়ের বিমান, আবুধাবির বিমান, ওদের টিকিট আপ ডাউন টিকিট যারা করছে ওখানে 1 টাকা লাগতেছে না। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের নীতি অনুসরণ করেই প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এর আগে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা মনোনয়ন পাবে না। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি তৃণমূল গুছিয়ে যথাসময়ে জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 848টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। তৃণমূল নেতাদের বিশ্বাস, কাজের মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। ইয়ার কাবিখা কোনো কিছুতে আমার কোনো রকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই। আমি জাস্ট আওয়ামী লীগের জন্য কিছু করতে চাই, সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমার পৌরসভাকে আমি উন্নয়নের রোল মডেলের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে 10টি বছর কাজ করেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা নীতি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের মনোনয়ন দেয়া হবে না দলে। মনোনয়ন পাবে না বিদ্রোহী প্রার্থীরাও। সংগঠনের সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচন করবে, যারা আমাদের সংগঠনের লোক, যারা দল থেকে মনোনয়ন পান নাই কিংবা দলের পদে আছেন, তারা যদি আমাদের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সংগঠন কঠোর সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় সম্মেলনের প্রস্তুতিও সারছে আওয়ামী লীগ। জাতীয় সম্মেলন ডেট সামনে রেখেই আমরা আমাদের ইউনিয়ন, উপজেলা, জেলা সম্মেলনের কাজগুলো শেষ করব। বিতর্কিতদের এড়াতে কর্মী ও নেতা বাছাইয়ে সতর্ক দৃষ্টি থাকবে বলেও জানান কেন্দ্রীয় নেতারা।
আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আর নির্বাচন নয়, উচ্চ আদালতই এ পদ্ধতিকে জাদুঘরে পাঠিয়েছে। বিশৃঙ্খলা না করে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। বিএনপি সত্যিকারের নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। নির্বাচন হবে কিন্তু ভোটার যাবে না, সে নির্বাচন আর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ফখরুল। সুষ্ঠু নির্বাচন করেই বিএনপি ক্ষমতায় যেতে চায় বলেও জানান দলটির মহাসচিব। দলীয় নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন, সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার আর নির্বাচন হতে দেবে না। তারা সত্যিকারের নির্বাচন চায়। বয়স 22 বছর, অথচ অভিজ্ঞতা 50 বছরের। ঢাকা কলেজে দর্শনের ছাত্র আব্দুল মালিক ভূঁইয়া রীতিমতো বনে গেছেন ডাক্তার। মিথ্যার আশ্রয় নিয়ে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মালিকের মতো আরও কিছু ভুয়া ডাক্তার বেরিয়ে এসেছে 21-এর অনুসন্ধানে। ডাক্তার না হয়েও সবার চোখের সামনেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ভুয়া ডাক্তাররা। দেখুন সাইদুল ইসলামের রিপোর্ট। পাইলসের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এ ব্যক্তি। 7,000 টাকা দিয়ে চিকিৎসা শুরু। অপারেশনের পর ক্যান্সার আক্রান্ত। 5টা সুই দেওয়ার পরে যে সমস্যা আরও আগে যা ছিল তার চেয়ে বেশি সমস্যা। পরে অন্য হসপিটাল গেলাম, হসপিটাল যাওয়ার পরে তো বায়োপসি করাইলাম, পরে ক্যান্সার ধরা পড়লো। ভুক্তভোগী এ ব্যক্তির কাছেই পাওয়া গেল এই ডাক্তারের কার্ড। 7 দিনে ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রোগী দেখেন। অবশেষে খোঁজ মিলল ডাক্তার আব্দুল মালেক ভূঁইয়ার। রীতিমতো অপারেশনে ব্যস্ত তিনি। ক্যামেরার সামনে নিজেই স্বীকার করলেন সবকিছু। যেহেতু আব্বা থেকে শিখছে, পাকাভাবে শেখা হয়েছে। অবৈধ হলেও আপনার এই জিনিসটা চিকিৎসাটা তো কবিরাজি চিকিৎসা, ঠিক না? অনার্সে পড়তেছি, তো করোনার কারণে ভর্তি হওয়ার কথা ছিল ডিপ্লোমাতে, কিন্তু করোনার জন্য গত 1.5 বছরে ভর্তি হতে পারতেছি না। এই মালেকের মতো আরও একজন মা ও শিশু বিশেষজ্ঞর খোঁজ মিলল। রাষ্ট্রবিজ্ঞানে পড়ে ডাক্তার বনে গেছেন মমিনুল। তার বিরুদ্ধে খুনের অভিযোগই এনেছেন একজন ভুক্তভোগী। সামান্য অসুস্থ হলে স্ত্রীকে নিয়ে যান ডাক্তারের চেম্বারে। ব্যবস্থাপত্রে লেখা ওষুধ খেয়েই সকালে মারা যান তার স্ত্রী। অবশ্যই বিচার এই ধরনের, শুধু আমার ওয়াইফ না, এর 3 দিন পর একজন মারা গেছে, কিন্তু তারই চিকিৎসা মারা গেছে। মামলা করতে গেলে মামলা নেয়নি থানা। আমি মতিঝিল থানায় গেলাম, আমি ডিউটি অফিসারকে একটা ডিডি পর্যন্ত আমার রাখলো না, আমাকে বের করে দিল। আমার সাথে দুর্ব্যবহার, আমাকে আবার হুমকি ধমকি অনেক দিছে। ফকিরাপুলের চেম্বারে পাওয়া গেল ডাক্তার মমিনুল ইসলামকে। কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না তিনি। ওই যে শিশু হসপিটাল মিরপুর আইসিএস, ওখানে আমরা ধরেন 3 মাসের ট্রেনিং করছি। আরেক ভুয়া ডাক্তারের খোঁজ মিলল এই ফকিরাপুলেই। তিনি মোহাম্মদ আল মামুন। বাবা ছিলেন হাতুড়ে ডাক্তার, তাই উত্তরাধিকার সূত্রে তিনিও ডাক্তার। বাবার সূত্রে এখানে আমার পাকিস্তান ফিরে থেকে আমার বাবা ডাক্তার ছিলেন। আমার বাবা বললো যে যেহেতু আমি এই লাইনে আছি, অন্য কোনো লাইন ধরার দরকার নাই, প্রসেসিংটা পাইছি, আমরা সামনের প্যাডগুলিতে ডাক্তারটা বাদ দিয়ে দেবো। আমি স্বাধীনতা চিকিৎসক ফোরামের সভাপতি জানালেন, এরকম প্রতারণার বিরুদ্ধে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। যে লোকটা বৎসরের পর বৎসর মানে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিচ্ছে, মৃত্যুর কারণ হচ্ছে বা মৃত্যুর ঝুঁকির কারণ হচ্ছে, সেই সমস্ত মানুষকে কেন আমরা এইরকম ধরনের লঘু দণ্ড দিয়ে তাদেরকে আবার সেই কাজ করবার যে সুবিধা বা সুযোগ আমরা দিব বা অন্যদেরকে উৎসাহিত করব। তা আমি মনে করি এই জায়গাটা আসলে সরকারের খুব ভালোভাবে বিবেচনা করা উচিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
সংবাদে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে সরকারের অবস্থান বদল হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। আইন না মানলে অভিযান। ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত 1, আহত 4। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করতে সরকারের অবস্থান বদল হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আইন না মানলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, নির্দেশনাও দেয়া হয়নি। বাংলাদেশের আকাশ এখনও উন্মুক্ত। বিশ্বের অনেক দেশ পুরোপুরি ডিজিটালাইজ না করার পরও আইন কার্যকর করেছে। ক্লিন ফিড নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও তাদের নিযুক্ত এজেন্টদের, কেবল অপারেটরদের নয়। তাই এক্ষেত্রে কোনো অজুহাতে কাজ হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। এই আইনকে দিনের পর দিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আমাদের দেশের আইনকে তোয়াক্কা না করা, আশেপাশের সব দেশেতে আইন বাস্তবায়িত হয়েছে। কেউ কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত এই আইন শিথিল রাখার জন্য। ভারতে তো পুরো ভারতবর্ষ ডিজিটালাইজড হয় নাই, পাকিস্তানেও তো ডিজিটালাইজড হয় নাই, শ্রীলঙ্কাও তো পুরোটা ডিজিটালাইজড হয় নাই। সেখানে তো আইন কার্যকর আছে, সেখানে ডিজিটালাইজড হওয়ার আগে থেকে আইন কার্যকর আছে। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিল। হঠাৎ বিকট শব্দ হলে লোকজন গিয়ে দেখতে পান মালখানার দরজা জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছিল। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় 5 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি শফিকুল ইসলামের মৃত্যু হয়। তবে তদন্তের পর বিস্ফোরণের বিষয়ে জানাতে পারবেন বলে জানায় পুলিশ। এই আগুনগুলো তো নিচেই পড়ছে, ওরা এই কাজ করতে নাম আমি নেই মা হতে পারবেন না, এই শর্তে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। পাশাপাশি 350 জনের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। 2017 সালে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত দেয়া ছিল 2 বছর প্রশিক্ষণ চলাকালীন সময়ে কোনো নারী গর্ভবতী থাকতে পারবেন না। এছাড়া 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকা যাবে না। চূড়ান্ত রেজাল্ট ফলাফল না দিয়ে 2020 সালে আবারও একই পদে 1080 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু আমাদের রেজাল্টের কোনো সুরাহাই অধিদপ্তর দেয়নি। এ সার্কুলারে চাকরি পেতে ইচ্ছুক 3000 নারীর কেউ হারিয়েছেন সংসার, কেউ বিয়ে করেননি, বিয়ে করলেও অনেকে সন্তান নিতে পারেননি। এ অবস্থায় উচ্চ আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী 10 নারী। শর্ত দেওয়া ছিল যে কোনো মহিলা 2 বছর প্রশিক্ষণ চলাকালীন প্রেগনেন্ট থাকতে পারবে না এবং 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকা যাবে না। 1 বছরের মধ্যে যেখানে নিয়োগ কার্যক্রম কমপ্লিট করার কথা সেখানে 5 বছর লেগে যায়। এই 5 বছর লেগে যাওয়ার জন্য মেয়েরা যে এতদিন ওয়েট করলো তাদের সময়ের মূল্যটা কে দেবে? হাইকোর্ট বলেন, এই শর্তে 3000 নারী মা হতে না পারার ঘটনা দুঃখজনক। আদালতের সামনে আমরা নিয়ে আসার পর আদালত বলছেন এটা অত্যন্ত অমানবিক এবং 3 সপ্তাহ রুল দিয়ে বলেছেন যে 3 সপ্তাহ রুলটা আপনারা রেডি করেন, আমরা শুনানি করে এটার একটা সিদ্ধান্ত আসা উচিত যে এরকম সেন্সিটিভ যে মামলাগুলো থাকবে বা নিয়োগ প্রক্রিয়া থাকবে এগুলা যেন এত লম্বা সময় নেওয়া না হয়, অল্প সময়ের মধ্যে যেন নিয়োগ দেওয়া হয়, এটার একটা আদেশ আসা দরকার। রুলে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মানব পাচারের অভিযোগে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে এজেন্সি মালিকরা বলেন, নিয়ম মেনে বিদেশে কর্মী পাঠানো সত্ত্বেও জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, বিষয়টির সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বিদেশ গেলেই মোটা অঙ্কের রোজগারের সুযোগ, এই লোভ দেখিয়ে সমুদ্র পথে অল্প খরচে বিদেশ নেওয়ার ফাঁদ পাতে দালাল চক্র। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই হয়েছে নিঃস্ব। অপরাধ দমনে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন
2012 আইনটির অপব্যবহার হচ্ছে বলে দাবি করছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সি মালিক। ওখান থেকে যদি ওনারা বৈধভাবে পারমিশন দেওয়ার পরেও আমি যদি আজকে মানব পাচার মামলা পড়তে হয়, তাহলে এটা হচ্ছে দুঃখজনক, আর কিছুই নেই। আমি চাই না যে কেউ যেন অন্যায়ভাবে আর এই আমাদের এই আইনে হয়রানি না হোক। আমরা মানব পাচার আইন থেকে মুক্ত চাই এবং মানব পাচার আইনকে সংশোধনই চাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে এজেন্সি মালিকরা অবিলম্বে মানব পাচার আইন সংশোধনের দাবি জানান। কোনোভাবেই মানব পাচার আইনে পড়তে পারি না। আমরা শুধুমাত্র এটার তীব্র নিন্দা জানাই যে আমাদের কোনো রেকর্ডিং এর মালিককে যেন অ্যারেস্ট করে মানব পাচার না দেয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে মানব পাচার আইনে আমাদের একের পরে এক মালিকবৃন্দকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করছে। এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান এর সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এই আইনটির প্রণেতা উদ্যোক্তা বা ওনার হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্ট্রি। সো এই প্রশ্নের জবাব তারাই ভালো দিতে পারবেন। এদিকে এ বিষয়ে আগামী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিবে রিক্রুটিং এজেন্সি মালিকরা। আগামী রবিবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,573। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 2.9%। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 21,246টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 617। মোট শনাক্ত 15,57,964। নতুন 1,112 জন সহ সুস্থ 15,18,754 জন। সুস্থতা 97%-রও বেশি এবং মৃত্যুর হার 1.77%। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আলো ছড়াচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। চোখের আলো না থাকলেও শিক্ষার আলো ছড়াচ্ছেন প্রতিবন্ধীদের মাঝে। অটিজম ও প্রতিবন্ধীদের কল্যাণে গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি এলাকাবাসীর। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ। ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটি সত্য প্রমাণ করলেন নেত্রকোনা সদর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। নিজের চোখের আলো না থাকলেও প্রতিবন্ধীদের মাঝে ছড়াচ্ছেন শিক্ষার আলো। এজন্য গড়ে তুলেছেন নিজ ইউনিয়ন মদনপুরের সাজিউড়া গ্রামে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়। আমি এখানে পড়ালেখা করি। স্যারের মতন একদম আমি শিক্ষক হতে চাই। সরকারের জন্য ভালোভাবে দেখে আমাদের স্কুলটা একটা সরকারি স্কুল হোক। ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান হাবিবুর রহমান, তবে ছাড়েননি লেখাপড়া। 2001 সালে বিএসএস পাশ করেন তিনি। প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন ছাত্রজীবন থেকেই। এখানে শিক্ষক কর্মচারী আছে 14 জন, সবাই স্বেচ্ছাশ্রম ভিত্তিতে পড়াশোনা করাইতেছে। এই প্রতিষ্ঠানটাকে জরুরি ভিত্তিতে যদি সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দিতেন, তাহলে আমরা মনে হয় যে আমাদের আরো অনেক বেশি উপকৃত আমরা হইতাম। এদিকে প্রতিবন্ধীদের জন্য গড়া বিদ্যালয়টি জাতীয়করণ ও নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা। আসলে যে সমস্ত সেবা পাওয়া দরকার প্রতিটি সেবা সে আমাদের কাছ থেকে পাচ্ছে। 1997 সালে 10 জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিয়ে পথ চলা শুরু করেন হাবিবুর রহমান। বর্তমানে তার বিদ্যালয়ে শিক্ষার্থী 124 জন। রত্নজামান, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দেশের 20 স্থান থেকে ট্রেনে পাথর ছোড়া হয়, অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
ট্রেনে ঢিল বা পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে সারা দেশে। চট্টগ্রামের পাহাড়তলী, নরসিংদী, নাটোর, ফেনী সহ 20টি স্থানকে পাথর নিক্ষেপের জায়গা বলে চিহ্নিত করেছে রেল মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আইনে এই ঘটনার যাবজ্জীবন কারাদণ্ড সহ 10,000 টাকার জরিমানার বিধান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেখুন মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। সারা বিশ্বে জনপ্রিয় ও আরামদায়ক গণপরিবহন রেল, কিন্তু ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কম বেশি প্রায় সব দেশেই আছে। সাম্প্রতিক সময়ে এই প্রবণতার হার বেড়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে 110টি। এতে ট্রেনের জানালা ভেঙেছে 103টি আর আহত হয়েছে 29 জন। রেলের পূর্বাঞ্চলে 4টি জেলায় 5টি এবং পশ্চিমাঞ্চলের 10টি জেলায় 15টি সহ 20টি স্থানে এসব ঘটনা ঘটছে। এসব রুখতে প্রচার প্রচারণা চলছে, কিন্তু কে শুনে কার কথা? এই অবস্থা হতে আমরা পরিত্রাণ পেতে চাই এবং চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপ রোধে সম্মিলিতভাবে কাজ করতে চাই। ইতিমধ্যে চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপ প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিনিয়তই আহত হচ্ছে যাত্রী, গার্ড ও কর্মচারীরা। চক্ষু হারানো সহ আহত হওয়ার ঘটনা তো আছেই, মৃত্যুর ঘটনাও আছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকতে চায় সংশ্লিষ্টরা। 1890 সালে বাংলাদেশ রেলওয়ে আইন 127 নং ধারায় ট্রেনে পাথর নিক্ষেপের জন্য যাবজ্জীবন জেল সহ 10,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাথর নিক্ষেপে যদি কারো মৃত্যু হয়, তাহলে উক্ত আইনের 302 ধারা মতে দোষী মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রায়শই এই অপকর্মে যুক্ত থাকে দুষ্কৃতিকারী ও শিশুরা। ঘটনার পর্যাপ্ত তথ্য প্রমাণ, অপরাধী শিশু ও মানসিকভাবে স্থিতিশীল না হয় বেশিরভাগ ক্ষেত্রেই সাজা দেওয়া যাচ্ছে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআরটিএ। রাজধানীতে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধে যৌথ অভিযানে অনুমোদনহীন সড়কে বাস চলাচলের দায়ে ডাম্পিং সহ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দেখুন মফিউর রহমানের রিপোর্ট। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং এক রুটের বাস অন্য রুটে চলাচল বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআরটি-এর যৌথ অভিযান। গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় রুট পারমিট ও ফিটনেস। কাগজপত্র ঠিক না পাওয়ায় আটক করে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। বাস শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে এভাবেই গাড়ি চালাচ্ছেন তারা। রুট পারমিটের বিষয়টিও তাদের জানা নেই। 30-25 বছর চালাইছি নারায়ণগঞ্জ ঢাকা গুলিস্তানে চলতেছি, এমন নাকি সরকার আইন করছে আমরা জানা নাই। গাড়ি ছিল অন্য রোডের, এখান থেকে উনি কিনে তারপর রং করে এই ব্যানারে চলতেছিল আর কি। কাগজ চেক করে পাইছে, আমার রোড পারমিট ফেল আছে। ঢাকা দক্ষিণের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পর্যায়ক্রমে রাজধানীর সকল রুটে অভিযান চলবে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে যাদের রুট পারমিট নাই সেই বাসগুলো আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে জরিমানা করেছি। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশিরভাগই রুট পারমিট মানছে না। এছাড়া অনেকেরই কাগজপত্রও ঠিক নেই। রুট পারমিট ভায়োলেশন করেছে, মানে যেই রুটে তাদের যাওয়ার কথা সেই রুট বাদ দিয়ে অন্য রুট যাচ্ছে। কারো কারো লাইসেন্স ভারী থাকার কথা কিন্তু না থেকে সেটি হচ্ছে লাইট। তারপরে হচ্ছে ট্যাক্স টোকেনের মেয়াদ নেই, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ নেই। তো এগুলো আমরা পরীক্ষা করলাম, পরীক্ষা করে তাদেরকে সেই অনুযায়ী জরিমানা করলাম। করোনা পরবর্তী সময়ে মানবিক কারণে কম জরিমানা করা হলেও একই অপরাধ আবার করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে আগামী 11 অক্টোবর, আর ক্লাস ও পরীক্ষা শুরু হবে 21 অক্টোবর থেকে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রেজিস্ট্রার রহিমা কানিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হল খুললেও স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। তবে শিক্ষার্থীদের হলে উঠতে হলে করোনা ভ্যাকসিনের অন্তত 1 ডোজ টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। গত বছর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর 18 মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। আর কদিন পরেই মর্তে আসছেন দেবী দুর্গা।
প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ মুহূর্তে চলছে রঙের আঁচড়। এবার দুর্গোৎসবে স্বাস্থ্যবিধি রক্ষায় সজাগ থাকার কথা জানান পূজা উদযাপন কমিটি। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। নেত্রকোনার আকাশে বাতাসে প্রকৃতিতে পুজোর আমেজ। নদীর তীরে কাশফুল প্রাণচঞ্চল করে তুলছে বৃষ্টি ভেজা শরতের আকাশ। প্রতি বছরের মতো এবারও জেলার 10 উপজেলার 532টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা রঙের শেষ হয়েছে আর এই মর্চাটা রয়েছে। পূজার কাছাকাছি গিয়ে আমরা কমপ্লিট হয়ে দেবো। মা যাওয়ার সময় পুরোনা সাথে নিয়ে যাবে এই প্রত্যাশা করছি আমরা। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানায় প্রশাসন। মণ্ডপ অথবা প্রতিমা তৈরির কাজ চলমান আছে, সেই কাজগুলো তদারকি, কোনো সমস্যা আছে কিনা অথবা কোনো যাতে সমস্যা সৃষ্টি না হয় সে লক্ষ্যে তারা তদারকি এবং যোগাযোগ কিন্তু অব্যাহত রেখেছেন। অন্যদিকে নরসিংদীর 356টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তবে প্রতিমা তৈরির সরঞ্জাম বৃদ্ধিতে ভালো নেই কারিগররা। দিনরাত পরিশ্রম করার পর যে একটা মজুরি, প্রাপ্ত মজুরি, এটা আমরা পাই না। পূজা উদযাপন পরিষদ বলছে সরকারি সব নির্দেশনা মেনেই প্রস্তুতি নিচ্ছেন তারা। সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পূজা মণ্ডপে পূজা অর্চনা করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। ঠাকুরগাঁয়ের 5 উপজেলা 3 পৌরসভায় এবার 465টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবার থেকে এবার একটু পূজা ভালো হবে বলে আশা করা যাচ্ছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনেই এবার পূজা পালন হবে বললেন আয়োজকরা। কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে অনড়ম্বরভাবে পূজা করতে হবে। আলো জ্বলবে কিন্তু আলোকসজ্জা হবে না, আরতি হবে কিন্তু আরতি প্রতিযোগিতা হবে না। পুলিশ সুপার জানান প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কাজ করবে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম। সবাই মিলে একই সাথে দায়িত্ব পালন করবে যাতে কোথাও ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে। আগামী 6 অক্টোবর শুভ মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজি বাজারে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 276টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 109টি, কমেছে 216টির, আর অপরিবর্তিত ছিল 51টির দর। ডিএসই প্রধান সূচক DSEX 27 পয়েন্ট বেড়ে উঠে আসে 7,302 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,439 কোটি 24 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 79 কোটি 6 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। বিরতি।